আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভৌতিক গল্পটির নাম হচ্ছে মিজোরামের আতঙ্ক। তো চলুন কথা না বাড়িয়ে পুরো গল্পটি শোনা যাক। নিতেন পাথুলে চম্ফাইয়ের একজন পৈথে উপজাতি। ২টি দোকান আছে তার শহরে। এইখানের যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয়। চম্ফাই থেকে সামান্য আইজল যেতেই প্রায় ১ প্রহর কেটে যায়। নিজ গ্রাম থেজাওয়াল থেকে চম্ফাই পৌঁছতেও তাকে বেশ বেগ পোহাতে হয়। আপনাদেরকে চম্ফাই সম্বন্ধে কিছু বলে নেই। চম্ফাই দক্ষিণ পূর্ব ভারতের মিজোরাম প্রদেশের মায়ানমার সীমান্তবর্তী একটি ছোট্ট শহর। রাজধানী আইজল থেকে বেশি একটা দূরে নয়। ছোট্ট এই জনপদ ঘিরে রয়েছে গাছগাছালি ঘেরা বন, বিভিন্ন বন্যপ্রাণী আর বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। এই এলাকায় বিভিন্ন উপজাতির মানুষ রয়েছে। বাঙালি বলতে গেলে 1%ও হবে না। তুলনামূলকভাবে বৌদ্ধ ধর্মের লোক সংখ্যা এখানে অনেক বেশি। আরও আছে খ্রিস্টান আর কিছু সংখ্যক মুসলিম। মিজোরামের অন্যান্য শহরগুলো যেমন লুংলেই, কোলাসিব, মামিত, আইজল, সাইহা ইত্যাদি শহরগুলোর মতো চম্ফাই একদমই জনবহুল নয়। এখানের অধিকাংশ মানুষ বনজ সম্পদ আর জুম চাষের উপর নির্ভরশীল। স্বল্প সংখ্যক মানুষ আছে যারা অন্যান্য উপায়েও জীবিকা নির্বাহ করে থাকে। লুসাইয়ের পৈথে উপজাতির লোক সর্বাধিক এই অঞ্চলে। নিতেন নিজে ব্যবসা পরিচালনা করতেই নিত্যই থেজাওয়াল থেকে চম্ফাই আসা যাওয়া করেন। দীর্ঘ ২২ বছর হলো একাই তিনি সবকিছু দেখাশোনা করছেন এখানে। এখন সময় এসেছে নিজ ছেলেকে সবকিছু গুছিয়ে দেওয়ার। তার একটি মাত্রই ছেলে। তার বয়স হয়েছে ২৫ ছুঁই ছুঁই। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে গত বছর হলো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সে। এখন নিজেই কিছু করার চিন্তা করছে। বাবার খেয়াল ছেলেকে ব্যবসা গুছিয়ে দিয়ে একটু আরাম করা। হারিকেনের আলোয় পথ চলাটা খুবই বিরক্তিকর। এই আলোয় দূরবর্তী কোনো কিছু আবছাভাবে বোঝা প্রায় অসম্ভব। দেখতে চাওয়াটা আরও বিড়ম্বনা বটে। তার উপর পাহাড়ি আঁকাবাঁকা পথ। ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে অনেক জায়গায় ভেজা মাটির উঁচু ঢিবি তৈরি হয়েছে। পা পড়লেই দেবে যায়। মাটিগুলো এক প্রকার এমন আঠালো যে পা একবার পড়লে তুলে আনতে বেশ বেগ পোহাতে হয়। এক হাতে সাইকেল, আরেক হাতে হারিকেন ধরে বাজারের দিকে এগিয়ে যাচ্ছে শিয়ান। শিয়ান হচ্ছে মিজোরামের ছেলের নাম। ওকে চম্ফাই যেতে হবে। ওর পিসি এসেছে লুংলেই থেকে। তাকে নিয়ে আসতে হবে। কিন্তু তার আগে থেজাওয়াল বাজার পর্যন্ত পৌঁছতেই ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তার এমন বিদিকিচ্ছির অবস্থা জানলে সাইকেলটার কষ্ট করে বইতে হতো না। অর্ধেক পথ এসে আবার পিছনে ফিরে যাওয়াটা সম্পূর্ণই বোকামি। থেজাওয়াল থেকে গাড়িতে যেতে হবে চম্ফাই। ভারী বর্ষণ হলেও আকাশে এখন মেঘের ছিটে ফোঁটাও নেই। তারাগুলো বেশ উজ্জ্বল হয়ে চলছে। আকাশটা যেন এক নৈসর্গিক রূপ নিয়েছে। নাগেশ্বরের বাগানটা এখন বোঝা যাচ্ছে। গাছগুলো দূর থেকে দেখলে একদম ভুতুড়ে ভুতুড়ে লাগে। ভীত হতে অন্ধকারে এর চেয়ে বেশি কিছু আর দরকার হয় না। যেখানে রাস্তার পাশে এমন নাগকেশর বাগান থাকে, এভাবেই মানুষ ভয় পেয়ে বসে এগুলো দেখে। পাহাড়িদের কাছে এই গাছ অশুভ। শিয়ান খুব ভালো করেই জানে এই বাগানটি মোটেই সুবিধার নয়। তাছাড়া বাগানে ঘটে যাওয়া ঘটনাটি শিয়ানের মাথায় ভালোভাবেই গাঁথা আছে। কিন্তু এই মুহূর্তে ও বীভৎস সেই ঘটনা স্মৃতি থেকে তাড়াতে পারছে না। ঘটনাটা মনে আসলেও তার একদম বাগানের সামনে এসে প্রতিবার অন্যমনস্ক হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে সে। ৩ দিন আগের ঘটে যাওয়া ঘটনা শিয়ানের বিস্ময়ের দরজাকে আরও প্রসারিত করছে। ব্যাপারটা নিয়ে ও অনেক ভেবেছে, কিন্তু কোনো হিসেবেই মিলাতে পারছে না সে। বাগানটা বেশ বড়। ভেতরের দিকে প্রায় ৮ কিলোমিটার জায়গা জুড়ে ব্যাপ্তি রয়েছে এর। তবে মূল রাস্তা থেকে এটি প্রায় গজ ৫০ দূরে। যে কারণে তারার ক্ষীণ আলোতেও বাগান বরাবর উপরের দিকে তাকানোয় গাছগুলো বেশ বোঝা যাচ্ছে। কোথাও একটি শেয়াল ডেকে উঠল। খুবই সতর্কতার সাথে শিয়ান পথ চলছে। দল বেঁধে শেয়ালের আক্রমণ মোটেই অস্বাভাবিক কোনো ব্যাপার নয় এই জায়গায়। থেজাওয়ালের এই রাস্তাটি সন্ধে নাগাদই অন্ধকার আর নির্জন হয়ে যায়। একরকম যেন ভয়ঙ্কর নির্জনতা ধারণ করে। এলাকাবাসী ৭-৮টার মাঝেই ঘরে ফিরে যায়। এখানে রাতের পর একা একা সচরাচর কেউই চলাফেরা করে না। এই নাগেশ্বরের বাগানটিতেই
গত পরশু একটি মেয়ের লাশ পাওয়া যায়। শুধুমাত্র গলার ডান দিকটা বাদে আর কোনো উল্লেখযোগ্য চিহ্ন পাওয়া যায়নি লাশের দেহে। কিছু একটা যেন গলার ডান পাশের মাংসটি কামড়ে তুলে নিয়েছে। ক্ষতের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। লাশটিকে পরে মিজোরামের আইজলে পাঠিয়ে দেওয়া হয়। এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে ভান্টাওয়ালের জলপ্রপাতের কাছেও নাকি আর একটি লাশ পাওয়া গেছে, যার অবস্থা হুবহু এই মেয়েটির লাশের মতোই, অর্থাৎ গলার ডান দিকে মাংসহীন। আর জলপ্রপাতটি খুবই নির্জন এলাকায়। কি এক অশুভ আতঙ্কের নাকি লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। পাইন গাছগুলো পার হয়ে যাচ্ছে শিয়ান। থেজাওয়ালের দোকানঘরগুলো প্রদীপের আলোয় দেখা যাচ্ছে। একটু থেমে ঘড়ি দেখে নিল সে। 7:30 বাজে। সাইকেলটাকে আপাতত রাইসিয়ামের দোকানেই রাখল। শিয়ানের বাল্যবন্ধু প্রদীপ দিদিমার রাইসিমা। ছোটবেলা থেকেই শিয়ানকে বেশ মায়া করেন বৃদ্ধা। প্রায়শই এই সময় শিয়ানকে তিনি চম্পাই যেতে দেখেন। কি ব্যাপার শিয়ান, চম্পাই যাচ্ছ নাকি? জি হ্যাঁ, লুংলি থেকে পিসি এসে বসে আছেন বাবার দোকানে। বাবা ফোন দিয়ে আসতে বললেন। ওহো আচ্ছা, তো দাদু শুনলাম তুমি নাকি কাল জয়যোগ করবে। কে বলল তোমায়? শুনেছি আমি। ওহ, একটু শখ হলো তাই নাম লেখালাম আর কি। আর আছেই বা কয়দিন। আচ্ছা দাদু, আমি তাহলে আসি এখন। ঠিক আছে ঠিক আছে, তুমি আসো, একই সাথে তবে ফিরব। যেতে যেতে শিয়ানের আওয়াজ ভেসে এলো। আচ্ছা আচ্ছা। চৈর হচ্ছে পাহাড়িদের একটি ঐতিহ্যবাহী নৃত্য বিশেষ। এটা বিভিন্ন মৌসুমী উৎসবে পাহাড়িরা পরিবেশন করে থাকে। কাল লুসাই উপজাতির পেয়ালকুট বা ফসল কাটার উৎসব। আমরা বাঙালিরা যাকে নবান্ন উৎসব হিসেবে জানি। থেজাওয়ালের একটি দোকানও খোলা নেই, নিস্তব্ধ হয়ে গেছে অনেক আগেই, তা বোঝা যাচ্ছে। রাইসিমার দোকানটিও খোলা থাকার কথা নয়। ভালো হয়েছে, এই জল কাদায় আর সাইকেলটি বয়ে বেড়াতে হবে না। নিশ্চয়ই সেটা ভেতরেই তালাবদ্ধ আছে। সাথে আছে পিসি, পিস্তুত বোন সুকি। আলোবিহীন উঁচু নিচু আর কাদায় ভরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাওয়া খুবই মুশকিলের ব্যাপার। বেশি চিন্তায় পড়ে গেছে শিয়ান। আলোর জোগাড় হলেও এদের নিয়ে ভালোই বেগ পোহাতে হবে। রাস্তায় তো অনেক কাদা হবে শিয়ান। তুমি কি আলো এনেছো? হ্যাঁ পিসি, এনেছি, কিন্তু রায়সীমার দোকান বন্ধ করে চলে গেছে। আমি ভেবেছি তাড়াতাড়ি ফিরতে পারবো, কিন্তু আমাদের এত দেরি হয়ে যাবে এটা ভাবিনি। তাহলে এখন অন্ধকারে এই আলোবিহীন কিভাবে পথ চলবো? চিন্তা করো না পিসি, একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমরা এখানটায় একটু বসো, আমি আলোর ব্যবস্থা করছি। রাত 9টা 9:30 অবধি বাজার ঘুমিয়ে গেলেও মানুষ ঘুমায় দেরি করে। একটি দোকানিকে ডেকে শিয়ান আলো নিয়ে ফিরে এলো। বাঁধ সাধলো কাদা, কিন্তু উপায়হীন। এই কাদা পেরিয়েই যেতে হবে সবাইকে। চলো পিসি, এবার রওনা দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো। খুবই সতর্কতার সাথে সবাই হেঁটে চলছে। মাঝে মাঝে এদিক ওদিক মাথা ঘুরিয়েও দেখে নিচ্ছে প্রত্যেকে। ইদানিংকালে এই পথ যে কতটা ভয়ঙ্কর আর বিপজ্জনক হয়ে উঠেছে সেটা 3জন মানুষের মাথায় ভালোভাবেই গাঁথা আছে। শিয়ানের পিসিও শুনেছে এখানে নাগেশ্বর বাগানে এক মেয়ের লাশ পাওয়া গেছে, আর তাও ভয়ঙ্কর কিছুর আক্রমণে। কয়েকটি শেয়াল ডেকে উঠল, আশেপাশেই হবে হয়তো কোথাও। কিন্তু ভয়ের ব্যাপার সেটা নয়। শেয়াল আক্রমণ করে দল বেঁধে, তবে একের অধিক মানুষ একসাথে থাকলে ওরা তা করে না। ভয়টা অন্য কিছুতে। 3জনের কেউ জানে না কে কতটা ভাবছে অথবা ভাবছে না সে অজানা ভয় নিয়ে। পাইনের গাছগুলো পেরিয়ে যাচ্ছে সবাই। আকাশে চাঁদের আলো খুব ক্ষীণ, তারাগুলো জ্বলজ্বল করছে, তবু ভীষণ অন্ধকার। একরকম কিছুই বোঝা যায় না। শিয়ানের পিসি এ গায়েরই মেয়ে, ছোট থেকে বড় হয়েছে এখানেই। এই বড় হয়ে ওঠা অবধি এমন কোনো ঘটনা নেই যা সে জানে না। আদপে এমন উল্লেখযোগ্য ঘটনা অথবা কোনো ভীতিকর ঘটনা গায়ে ঘটেনি, কিন্তু ইদানিংকালের ঘটনাগুলো তাকে ভীষণ ভীত করে তুলেছে। তাই নিজ গায়ে এসেও সে খুব ভয়ে ভয়ে পথ চলছে,
যেটা সে কখনোই করে না। সে পার্থক্য শিয়ান আর সুকি ভালোভাবেই বুঝতে পারছে। তোমার বাবা এখন কটায় ফেরেন? হঠাৎ পিসির প্রশ্নে একটু পিছন ফিরে ঘুরল শিয়ান। এই তো পিসি, 10টা নাগাদ বাবা চলে আসেন, বলতে বলতে আবার পথ চলতে শুরু করলো। মায়ের শরীরটা এখন কেমন? এখন কি হাঁটতে পারেন? হ্যাঁ, দাদু এখন বেশ সুস্থ আছেন। কালকেও দেখলাম হাঁটতে হাঁটতে দিব্যি চলে গেছেন পরিমলদার বাসায়। একসাথে হাঁটার জন্য একটু থেমে নিল শিয়ান। নাগকেশর বাগানের কাছে এসে গেছে ওরা। চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা আমেজ বিরাজ করছে। তবে আকাশ আর মাটির যে একটা প্রকৃতিগত সামঞ্জস্য থাকে, আকাশ ভরা তারা, চাঁদের আলো, ধুলোর পথ সব মিলিয়ে পরিবেশ যে এক নৈসর্গিক গ্রাম্য রূপ নেয়, সেটা এখন নেই। জল কাদার জন্য যা পার্থক্য সৃষ্টি করেছে। হঠাৎ সুখী অনুভব করলো ওর হাতে কারো হাতের স্পর্শ। কিন্তু মা তো বাম পাশে, ওর থেকে খানিক দূরে রয়েছে। আর শিয়ানকেও দেখা যাচ্ছে সামনে হারিকেন হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে এটা কার হাত ধরে আছে সুখী? আর একটু ভালোভাবে অনুভব করার চেষ্টা করলো সে। ব্যাপারটা ভ্রম না অন্য কিছু? কিন্তু স্পষ্ট যেন উপলব্ধি করতে পারলো তার হাত ধরে আছে অন্য একটি অদৃশ্য হাত। তবু বেখেয়ালি ভাবে সে ব্যাপারটি ভাবছে। সে কারণে হয়তো সে সজ্ঞান আছে। তার মনে হচ্ছে সে হয়তো ঘোরের মাঝে আছে, অথবা হাত জমে যাওয়া এমনটি লাগছে। তাই স্বাভাবিকভাবেই হাতটি জোরে ঝাড়া দিল। না, হাত ছাড়া যাচ্ছে না, বরং আরো শক্ত করে তার হাতটি চেপে ধরেছে ওই অদৃশ্য হাত। এইবার সজোরে চিৎকার দিয়ে উঠল সুখী। ওর চিৎকার শুনে সাথে সাথে হেরিকেনটি ওর দিকে ঘুরালো শিয়ান। হাত দুটো জড়ো করে ভীষণ কাঁপছে মেয়েটি। ভয়ে দুচোখ ফ্যাকাশ হয়ে গেছে। কি হয়েছে সুখী? মেয়ের দু কাঁধে ঝাড়া দিয়ে আশেপাশে এসে দাঁড়ালো মাংথিলি। এমনভাবে চিৎকার দিয়ে উঠলি কেন? মা, মা এখানে, এখানে। আঙুল দিয়ে নিজের ডান পাশে ইশারা করল সুখী। কি এখানে? আমার হাত ধরে আছে। হাত? কিসের হাত? আমার সাথে সাথে কিছু একটা হেঁটে চলছিল আমার হাত ধরে। সুখীর হাতের কাছে আলো ধরে শিয়ান। সাদা চামড়ায় একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আঙুলের ছাপগুলো। যেহেতু রাস্তার চারপাশটা একদম ফাঁকা, সেই হিসেবে কোনো মানুষও যদি এটা করে থাকে, তবে তার এত দ্রুত অদৃশ্য হয়ে যাওয়ার কথাই না। সুতরাং কারোরই বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় পড়েছে তারা। শিয়ান আলোটিকে একবার চারদিকে ভালোভাবে ঘুরিয়ে দেখে নিল। কোনো কিছুই নজরে এলো না। সুখীকে সাহস দেওয়ার যেমন কোনো উপায় নেই, ওদের তেমনি নিজেরাও নিজেদের বুঝ দেওয়ার ভাষা নেই। কি করেই বা থাকবে? স্পষ্ট আঙুলের ছাপ দেখা যাচ্ছে সুখীর হাতে। তার উপর কে ধরলো? মানুষ না অন্য কিছু? আবার সাথে সাথে উধাও। সব কিছুই ভয়কে দানা বাঁধিয়ে দিয়েছে বেশ। মা মেয়ে দুজনেই খুব কাঁপছে। শিয়ান বুঝতে পারছে ব্যাপারটি। বুদ্ধের নাম জপতে জপতে পা বাড়িয়ে চলল সবাই। শিয়ান বেশ সাহসী ছেলে। ও যখন কোনো ভয়ের মুখোমুখি হয়, ও বুঝতে পারে না আসলে ভয় পাচ্ছে কিনা। ভয়টা আসলে অন্য কিছু, যেখানে নিজেকে সামলে দেওয়াটা বেশ কষ্টসাধ্য। শিয়ান এক্ষেত্রে তার বিপরীত। এর স্পষ্টতা নিজেকে স্থির রাখার মাঝে পেয়েছে। পাশাপাশি ঘেঁষে হেঁটে চলছে তিনজন। নাগেশ্বরের বাগানের পার করে গেছে সবাই। শিয়ান ভাবতে পারে না ওর বাবা এত রাতে কি করে চম্ফাই থেকে থেজওয়াল আসেন। যদি 4-5 জন একসাথে থাকে তবুও এই সময়টা খুবই খারাপ, এটা সবাই জানা সত্ত্বেও। হঠাৎ চোখের সামনে দিয়ে কিছু একটা দৌড়ে চলে গেল। শেয়াল না বেড়াল বোঝা গেল না। সুগি আরো শক্ত করে শিয়ানের হাত চেপে ধরল। বড় কৃষ্ণচূড়ার গাছটি পার হয়ে যাচ্ছে ওরা। ছিমছিম অন্ধকার আর নীরব নিস্তব্ধ রাতে পাহাড়িরা চলতে অভ্যস্ত। অন্ধকারে ক্ষীণতম আলো তাদের কণ্টকাকীর্ণ। ঝোপজঙ্গল আর পাহাড়ের পর পাহাড় পথ চলতে বিন্দু পরিমাণ বেগ এর কারণ হয় না। তারা যেমন পরিশ্রমী তদ্রূপ কঠোরও, তাই বলে ভয়হীন নয়। লোকমুখে শোনা যায় মিজোরামের একসময় হিন্দু রাজা রাজেন্দ্র বর্মন খুবই প্রতাপের সঙ্গে রাজত্ব করতেন। পাহাড়িদের উপর তার অত্যাচারের কোনো সীমা ছিল না।
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশিরভাগ পাহাড়িরাই মিজোরাম ছেড়ে পার্শ্ববর্তী জনপদগুলোতে চলে যায়। আজও পাহাড়িরা কারো দ্বারা অত্যাচারিত হলে ওই রাজার নাম নিয়ে তাকে শাপ দিয়ে থাকে। জনশ্রুতি আছে কামাখ্যা দেবী নাকি ওই স্থানকে অভিশাপ দিয়েছিলেন। বড় কোনো দুর্ঘটনা এখানে কামাখ্যা দেবীর অভিশাপেই ফল, এটাই পাহাড়িদের বিশ্বাস। বেশ ঢালাও করে কামাখ্যা দেবীর পূজাও হয় এখানে প্রতি বছর। পাহাড়িরা কুসংস্কার, অন্ধবিশ্বাসী, তাই বলে সবকিছু যে ধারণা ভুল সেটা বললে উচিত বিচার করা হবে তাদের প্রতি। পরিমলদের বাড়ির কাছাকাছি চলে এসেছে সবাই। এক হাতে কাপড়কে মাটি থেকে উঁচিয়ে ধরে আরেক হাতে শিয়ানের হাত শক্ত করে ধরে বেশ তোড়জোড় করে হাঁটছে মাংথিলি, যেন তাকে হেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে শিয়ান। কিন্তু ব্যাপারটি তা নয়। মাংথিলি শিয়ানের সাথে সমানভাবে চলতে চাইছেন, কিন্তু বেচারি পেরে উঠছেন না। সুখীর হাতে হারিকেন দিয়ে তার পিছু পিছু চলছে দুজন। এক হাতে ব্যাগ আর এক হাতে পিসিকে ধরে পথ চলতে শিয়ানকেও বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুকুরগুলো একসাথে হয়ে ঘেউ ঘেউ করে ডেকে উঠছে, যেন কিছু দেখতে পেয়েছে। সুখী আলো নিয়ে দাঁড়িয়ে গেল। আর একটু হলেই শিয়ানের হাতে দুলতে থাকা ব্যাগের সাথে ধাক্কা লেগে পড়ে যেত। কি হলো সুখী, দাঁড়িয়ে গেলে কেন? যাও, এগিয়ে যাও, এই তো এসে গেছি। হ্যাঁ, আমার ভয় করছে। আলোটা তুমি ধরো শিয়ান। আরে ওই তো বাড়ি দেখা যাচ্ছে। কুকুরগুলো আমাদের দেখেই তো এভাবে ডেকে উঠেছে। এগুলো আমাদের পাড়ার কুকুর। ভয় পাওয়ার কিছু নেই, ওগুলো কামড়ায় না। যাও যাও। সন্দেহকে গোপন করে সুখীকে সাহস দেওয়ার চেষ্টা করল শিয়ান। কুকুরগুলো আরও জোরে জোরে ডেকে উঠেছে। শিয়ান বুঝতে পারছে এগুলো কিছু একটা দেখছে, নয়তো সবগুলো কুকুর এভাবে এক জায়গায় এক হয়ে ডেকে ওঠার কথা না। ব্যাপারটা ওর কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। বাড়ির টিলা বেয়ে সবাই উপরে উঠছে। খুবই পিচ্ছিল হয়ে আছে বাড়ির রাস্তা। বেশ কষ্ট করে উঠোন পর্যন্ত আসলো শিয়ান, এক হাতে ব্যাগ আর এক হাতে পিসিকে ধরে। ঠিক উঠোনের মাঝখানে এসে একটু হাঁফ ছেড়ে নিল সে। উবু হয়ে দুই হাঁটু ধরে দরজা খোলার জন্য মাকে ডাক দিল। বেশ পরিশ্রম হয়ে গেছে। পিছন ফিরে ঘুরতেই পরক্ষণে আস্তে করে যেন মাংথলি কাদার মাঝে ঢলে পড়ে গেল। মাকে নিথর হয়ে পড়ে যেতে দেখে জোরে চিৎকার দিয়ে উঠল সুখী। শিয়ানও বেশ অবাক হয়েছে পিসিকে এভাবে বেহুশ হয়ে পড়ে যেতে দেখে। পিসির ঘাড়টা কোনো মতে নিজের ডান হাতে তুলে নিয়ে চেঁচিয়ে মাকে ডাকছে দরজা খোলার জন্য। শিয়ান। ভাঙা দরজার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। বাইরে এসে সবাই ধরাধরি করে থানসীমাকে ঘরে নিয়ে গেল। কিরে নিতেন, এবার দোকানটা বন্ধ করে আয়। 11টা বাজতে চলল। অধুল খুবই অবাক হয়ে আছে আজ নিতেনকে এতটা সময় দোকান খোলা রাখতে দেখে। সব সময় নিতেনই ওদের সবাইকে ডাকাডাকি করে বাড়ির পথ ধরে। আজ অদুলই সবাইকে এক করেছে। একটু বস তোরা, আমি মঙের মালগুলো রেডি করে বন্ধ করছি। তোর ছোকরাটা কোথায়? ওকে তো অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। সুখন, পীযূষ, মৈত্রাং ওরা কোথায়? নেপালের দোকানে চা খাচ্ছে। পরশু ময়ং পলং মেয়ের বিয়ের অনুষ্ঠান। নিতেনের দোকান থেকে যাবতীয় খরচপাতি নিচ্ছে। চম্ফাইয়ে নিতেন এর এই দোকানটি সব থেকে বড়। শুধু বড় বল নয়, দোকানের মালামালের গুণাগুণ সারাদিনে তার দোকান সমাগম থাকে কাস্টমারের ভিড়ে। 22টি বছর ধরে চম্ফাইয়ে ব্যবসা করছেন নিতেন। কোনোদিন গায়ে পড়ে কারোর সাথে রেষারেষির কোনো ঘটনা নেই তার। বেশ নামডাক হয়েছে এই চম্ফাইয়ের লোকটির। চম্ফাইয়ের দক্ষিণ আতুরপালই পশ্চিম বাজারের ব্যবসায়ী সমিতির সহ-সভাপতিও সে। থেজাওয়াল থেকে তারা মোট 5 জন এসে চম্ফায় ব্যবসা করে। প্রত্যেকেরই বাড়ি এঘর আর ওঘর। সুখন আর মৈত্রাং নিতেনের চাচাতো ভাই। পীযূষ দুঃসম্পর্কের আত্মীয়। আর অধুল তার ভাইপো, কিন্তু রক্তের নয়, তবে বয়স সমবয়সী। কিরে, হলো তো? হ্যাঁ চল, দোকান বন্ধ করে এবার বাড়ির পথ ধরল সবাই। এত রাতে কেউ হেঁটে হেঁটে থেজাওয়াল যাবে না, এটা সবারই জানা। তবে একটি গাড়ি আছে যেটা ওরা নিজেরাই চালিয়ে নিয়ে যাবে। এটা নিজেরাই ম্যানেজ করে নিয়েছে ওরা। এতে ঝামেলাও আছে বেশ। এই 5 জনের মাঝে সকালে যে আগে চম্ফাই আসবে সে গাড়িটা সাথে নিয়ে আসবে, আর যাত্রীও নিয়ে আসতে হবে। এভাবে ওরা প্রায়শই আসে যায়, এছাড়া কোনো উপায় নেই। আর এত রাতে গাড়িবিহীন থেজাওয়াল যাওয়া অসম্ভব প্রায়।
গাড়ি চালাচ্ছে পীযূষ, যেন রাতের স্বর্গপথে নেমে যাচ্ছে সবাই নিজ নিজ ঠিকানায়। খুব আয়েশ করে একটা সিগারেট ধরালো সুখন। এ সময় এটা যথার্থ সুখময়। সাথে সাথে সুখনকে আরেকটি সিগারেট ধরাতে বলে ওর সিগারেটটি নিয়ে নিল নিতেন। দুই পাশে পাহাড়, খানাখন্দকবিহীন রাস্তা, আকাশে তারার মেলা, যেন অন্যরকম সুখ অনুভব করছে মৈত্রাং। কিন্তু হঠাৎই তার কিছু একটা ভেবে যেন চৈতন্যদান হলো। বেশ ভীত লোক বেচারা। গতকালকে ওর ছেলে ফিরে এসেছে ডানওয়াটাং থেকে। একটা রিসোর্টে কাজ করতো পিয়ন হিসেবে। ছেলের মুখেই শুনেছে ডানওটাংয়ের আর নাহু থিয়ালের লোকজন নাকি নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। প্রতিদিন রাতে নাকি ওরা কিসের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় নিজেদের ঘরের আশেপাশে। দুটি মেয়ে নিখোঁজ হয়েছে আজ 2 দিন হলো। এদিকে গতকালকে আরেকটি মেয়ের লাশ পাওয়া গেছে উলঙ্গভাবে। মেয়েটির সারা শরীর ছিল একদম রক্তশূন্য। একটি কাল্পনিক ছবি যেন ভেসে উঠল মৈত্রাং এর চোখে, আর অমনি তার পুরোটা শরীর একটা ঝাড়া দিল উঠল। পাশেই বসা ছিল নিতেন। ওকে এভাবে কেঁপে উঠতে দেখে আশ্চর্য হলো সে। কিরে, কি হয়েছে? কিছু দেখেছিস নাকি? না, কিন্তু কেমন যেন বিপদের গন্ধ পাচ্ছি। কিসের বিপদ? শুনিসনি ডানোটাঙে আর নাহতিয়ালের অবস্থা? তা শুনেছে বই কি, কিন্তু তুই কি বিপদ টের পেলি? আমাদের এলাকাতেও তো এমন ঘটনা ঘটলো। এগুলো আসলে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। খুব ভয়ে আছি রে। আমার ছেলেটাও ফিরে এসেছে। ওদের রিসোর্টটাও নাকি বন্ধ করে দিয়েছে। তাই নাকি? আরে হ্যাঁ, তবে তো ঘটনাটা খুবই গুরুতর। আমার ভয়টা ওইখানেই না। আমাদের ঘরেও তো মেয়ে আছে। বুঝতেই পারছিস তুই কিছু? শুধুমাত্র মেয়েগুলোই কেন মারা যাচ্ছে এভাবে? আচ্ছা, এটা তো কোনো জন্তুর কাজ হবে না। নয়তো অমন করে একপাশে মাংস তুলে রেখে যেত না, পুরোটাই সাবার করে যেত। সুখনের অমন কথায় ফের শরীরটা ঝাড়া দিয়ে উঠল মৈত্রাঙের। অমন করে বলিস না ভাই। সেটা যা কিছুই হোক না কেন, ওটা যে শুধু মেয়ে মানুষ ধরে নিয়ে যায় এটা স্পষ্ট। কোন এলাকার কাকে ধরে নিয়ে গিয়ে কোথায় মেরে ফেলে রাখে কোনো খবর আছে? আমার কিন্তু এসব সুবিধা ঠেকছে না রে। কিছু একটা করা উচিত আমাদের। আমার মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। যুবতী মেয়েগুলোই বাসা বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে। তোর কি মাথা খারাপ নাকি? আর মেয়ে কি তোর একারই? আর কারণেই? আমার ঘরেও তো দুটো মেয়ে রয়েছে। সুখনের দিকে অবাক দৃষ্টিতে তাকালো মৈত্রাং। একটা পরাজিত চাহনি নিয়ে মুখটি ঘুরিয়ে বলতে শুরু করলো, তোরা যে যাই বলিস, সাবধানে থাকা ভালো। দরজায় টোকা পড়তেই ভিতর থেকে জবাব এলো, খুলছি। সাথে সাথে জবাব শুনেই বুঝতে পারল নিতেন জেগে আছে মান্তি। কিন্তু এত রাত অবধি জেগে থাকার কথা নয়। ভেতরে ঢুকে কিছুটা আশ্চর্য হলো, সবাই জেগে আছে। সুখী বিছানায় শোয়া, ওর মাথায় পানি ঢালা হচ্ছে। বোঝা যাচ্ছে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে ওর? হঠাৎ করে জ্বর উঠেছে, জবাব দিল শিয়ানের মা। ওষুধ টষুধ কিছু খাইয়েছ? হ্যাঁ, খেয়েছে। আমাদের গ্রামের বাতাস ভালো ঠেকছে না ভাইজান। মাংথিলির দিকে অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করল নিতেন। কেন, কি হয়েছে? পথে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বলল মাংথিলি। তারপর আমি জ্ঞান হারাই। সুখীর শরীর কাঁপিয়ে জ্বর আসে। নিতেনের মনে এবার মৈত্রাঙের কথাগুলো ভালোভাবে দাগ কাটল। মৈত্রাঙের ধারণা তবে সত্যি, কিন্তু কোথাও যেন চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে। সবাই শুনতে পেল, অনেক মানুষ জড়ো হয়ে আওয়াজ দিচ্ছে, সবাই এক হও, সবাই এক হও। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল নিতেন। শিয়ানও বাবার পিছু নিল। অনেক কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচির আওয়াজে বোঝাই যাচ্ছে না কি ঘটছে আসলে। সুখনের বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ আসছে। দ্রুত এগিয়ে গেল সুখনের ঘরের দিকে। পীযূষকে দেখেই নিতেন জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে? মৈত্রাং ঠিকই বলেছিল রে, সুখনের ছোট মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। বলিস কি? আরে হ্যাঁ, সুখন খেতে বসলে পালির মা পালিকে পানি আনতে পাঠায়। অনেকক্ষণ দেরি হওয়ায় জোরে জোরে হাঁকডাক করেও ওর খবর পাওয়া যায় না। তারপর সুখন বের হয়ে তন্ন তন্ন করে খোঁজ করে, কিন্তু পালিকে কোথাও পাওয়া যায় না।
এরপরেই আমরা ছুটে আসি সুখনের চিৎকার চেঁচামেচি শুনে। সুখন কোথায়? পাড়ার লোকদের নিয়ে মেয়েকে খুঁজতে গেছে। এইদিকে আয়। কোথায়? আরে আয় না আমার সাথে, একটা জিনিস দেখাই তোকে। পাশের ঘরের কাছে বড় বড় পায়ের ছাপগুলো স্পষ্ট দেখতে পেল শিয়ানো। বুঝলি এবার? অবাক দৃষ্টিতে নিতান বলে চলল। এ তো খুব ভয়ঙ্কর জানোয়ার হবে। তার মানে সত্যিই আমাদের গায়ে অশুভ কিছু ছায়া পড়েছে? সে তো অনেক আগেই। পীযূষের চোখের দিকে চাইল নিতেন, যেন পৃথিবীর সব আতঙ্ক ওর চোখে বিরাজ করছে। কিন্তু এই বিপদ আসলো কোত্থেকে? কোত্থেকে আবার? বন্ধ কর কামাখ্যা দেবীর পূজা। তোমরাই তো সায় দিয়েছিলে কামাখ্যা দেবী সন্তুষ্ট হয়েছে, তিনি প্রসাদ গ্রহণ করেছেন, আরও কত কি। আলোটিকে পায়ের ছাপের কাছে নিয়ে গেল নিতেন। পায়ের ছাপটি বেশ বড় আর একদম মানুষের পায়ের মতো, কিন্তু 3টে আঙুলের ছাপ দেখা যাচ্ছে। অর্থাৎ সেটা যে প্রাণী হোক না কেন তার পায়ের আঙুল রয়েছে মাত্র 3টি। কি ভেবে শিয়ানকে বাড়ি ফিরে যেতে বলল নিতেন। এদিকে গায়ের লোক সব জড়ো হয়ে গেছে। কেউ কেউ নাকি হঠাৎ হঠাৎ দৌড়ে ছুটে যেতে দেখেছে কিছু একটা ঝোপের ঝাড়ে। এই মুহূর্তে একটি শিয়াল খুব বড় ধরনের আতঙ্ক ছড়াতে যথেষ্ট। শিয়ান ভেবে পায় না মেয়েদেরকেই কেন ধরে নিয়ে যাচ্ছে, পুরুষ মানুষদের কেন কিছু করে না এই জানোয়ার। কি এর রহস্য? ভাবতে ভাবতে মাথা তুলে দেখলো বাড়ির সামনে বাঁশ ঝাড়ে দেখা যাচ্ছে। ওদিকে টর্চের আলো মারতে একদম জমে গেল, যেন স্বর্গ থেকে নেমে আসা এক অপ্সরা দাঁড়িয়ে আছে বাঁশঝাড়ের ধারে। মুখ বেয়ে ঠোঁট বেয়ে নেমে পড়েছে রক্তের ধারা, যেন শিয়ানকে ডাকছে এক অদৃশ্য প্রেমের মোহে। আমার ঠোঁট থেকে এ সুধা তুমিও পান করো, চলো আমরা অমর হই। প্রায় 1 মিনিটের মতো শিয়ান শরীর নাড়াতেই পারেনি, হারিয়েছিল কোনো এক অদৃশ্য মোহে। মেয়েটি এগিয়ে আসতেই শিয়ান চেতনা ফিরে পেল। ভয় কাকে বলে এখন হয়তো উপলব্ধি করতে পারছে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছে ও। মেয়েটি শিয়ানের মুখোমুখি এসে দাঁড়ালো, ওর চারপাশে একবার চক্কর দিয়ে ফের মুখের সামনে এসে দাঁড়ালো। খুবই সতর্কভাবে একটা একটা করে বোতাম খুলে ফেলল শিয়ানের শার্টের। বিন্দু পরিমাণও যেন নড়তে পারছে না শিয়ান। তারপর শার্ট দিয়ে নিজের মুখ লেগে থাকা রক্ত পরিষ্কার করে নিল মেয়েটি। ফের রক্তমাখা শার্টটি শিয়ানের দিকে দিল। অবাক হয়ে শিয়ান সব কিছু দেখছে। দুটো চোখা দাঁত স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটির। শিয়ান মুখ খুলতে চাইছে, কিন্তু পারছে না। গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আউ করে চেষ্টা করছে, কিন্তু তার স্বর যেন আটকে রেখেছে কেউ। কথা বলতে চাইছো আমার সাথে? মেয়েটির মুখে শব্দ শুনে চোখ দুটো বড় হয়ে গেল শিয়ানের। আমি তোমাকে চিনি, তুমি শিয়ান। ক্ষতি করব না তোমার, তুমি ভয় পেও না। তোমার সাথে অনেক কথা আছে। নাগেশ্বরের বাগানে এসে অশ্বনী বলে মৃদু আওয়াজে আমাকে ডেকো, আমি চলে আসব। কেউ তোমার কিচ্ছু করবে না। আর চাইলেও আমাদের কেউ কোনো পুরুষ মানুষের ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের যে কেউ কোনো পুরুষকে স্পর্শ করবে সাথে সাথেই তার বিষ যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর এতেই তার মৃত্যু ঘটবে। আমরা শুধু মোহনদহ করে রাখতে পারি তোমাদের, যে কারণে তুমি চাইলেই আমার সাথে কথা বলতে পারছো না। আমার দৃষ্টি দিয়ে তোমায় আমি বন্ধ করে রেখেছি। তোমার সাহস আছে? অপেক্ষায় থাকবো তোমার। বলেই মেয়েটি জঙ্গলে হারিয়ে যায়।